তাপ রসায়নের পর্ব 2 এ আজকে আমরা আলোচনা করব যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হয় তখন ওই বিক্রিয়ায় মোট যে তাপশক্তির পরিবর্তন ঘটে সেই তাপশক্তির পরিবর্তন কিভাবে ঘটে এবং তাপশক্তির পরিবর্তনগুলো মোট কত ধরনের হয় এই টাইপ নিয়ে আলোচনা করব। দেখো, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হয় একটা জিনিস মাথায় ভালোভাবে রাখো যে পুরাতন বন্ধন ভেঙে যায় আর নতুন বন্ধন তৈরি হয়। তো এই যে রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হচ্ছে পুরাতন বন্ধন ভেঙে যাচ্ছে আর নতুন বন্ধন তৈরি হচ্ছে। পুরাতন বন্ধন ভাঙার সময় আমাদেরকে তাপ শক্তি দিতে হবে, আর বন্ধন যখন তৈরি হয় তখন শক্তি সব সময় নির্গত হয়। তাহলে প্রথম যে পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, বন্ধন ভাঙতে বন্ধন ভাঙতে শক্তি দেওয়া লাগে। এই শক্তিটা আমরা যেভাবে দিব সেটা হচ্ছে তাপ শক্তি আকারে, ঠিক আছে। বন্ধন ভাঙতে সবসময় শক্তি দেওয়া লাগে, আর শক্তিটাকে আমরা যেভাবে সাপ্লাই করব সেটা হচ্ছে তাপ শক্তি আকারে বা হিট আকারে। তাপ শক্তি আকারে আমরা হচ্ছে শক্তিকে সাপ্লাই করব। আর সেকেন্ড পয়েন্ট যেটা মনে রাখতে হবে, যখন বন্ধন তৈরি হয় বন্ধন তৈরি হয় তখন সর্বদা শক্তি উৎপন্ন হয়। বন্ধন তৈরি যখন হয় তখন তাপ শক্তি সবসময় উৎপন্ন হয়। তাহলে এটাও মনে রাখো যে বন্ধন যখন তৈরি হচ্ছে তাপ শক্তি সর্বদা নির্গত হয়। এখন চলো এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে বন্ধন যখন তৈরি হয় তখন তাপ শক্তি সর্বদা কেন নির্গত হয়। ধরো আমরা একটা বিক্রিয়া ঘটাইতে চাচ্ছি, বিক্রিয়াটা ঘটবে হচ্ছে এ এবং বি বিক্রিয়কের মধ্যে। এখন তোমরা জানো যে এ বিক্রিয়ক এটা একটা আমাদের পরমাণু নিয়ে বিক্রিয়া ঘটানো তো অসম্ভব। কারণ হচ্ছে তুমি যখন এ বিক্রিয়ক নিয়ে কাজ করবা তখন এ বিক্রিয়কগুলো সেম অসংখ্য পরমাণুর সাথে যুক্ত থাকবে। তো এটাকে আমি বোঝানোর জন্য ডট 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 এ দিলাম, এই পাশে ডট 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 এরকম আরও অসংখ্য এ আছে, অর্থাৎ প্রত্যেকটা এ পরমাণুগুলো অসংখ্য এ পরমাণুর মধ্যে ওরা যুক্ত আছে কোনো একটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে। ঠিক তেমনি অসংখ্য বি পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে, এদের মধ্যে একটা রাসায়নিক বন্ধন আছে। এখন আমরা চাচ্ছি যে এই এ পরমাণুগুলো বি পরমাণুর সাথে যুক্ত হয়ে নতুন একটা বন্ধন তৈরি করবে এবং নতুন একটা যৌগ তৈরি হবে। ডান পাশে আমাদের থাকবে হচ্ছে এ বি নতুন একটা যৌগ, ঠিক আছে। এইটাও বিক্রিয়ক, এইটাও বিক্রিয়ক। এই বিক্রিয়কগুলো হচ্ছে সবগুলো পরমাণু এ দ্বারা তৈরি হয়েছে, এই বিক্রিয়কের সবগুলো পরমাণু তৈরি হয়েছে বি দ্বারা। এদের মধ্যে আমরা হচ্ছে বিক্রিয়া ঘটাইতে চাচ্ছি। এখন যখন বিক্রিয়াটা আমরা ঘটাবো তখন যে জিনিসটা প্রথমে আমাদের করতে হচ্ছে, দেখো এই এ এবং এ পরমাণুগুলো পরস্পরের সাথে যে বন্ধনে যুক্ত আছে এই বন্ধনটা প্রথমে ভাঙতে হবে। আবার বি এবং বি এর মধ্যে যে বন্ধনটা এক্সিস্ট করতেছে এটাও ভাঙতে হবে। এখন বন্ধন যদি আমরা ভাঙতেই চাই, কোনো কিছু ভাঙার জন্য তো বাহির থেকে শক্তি দেওয়া লাগবে। এ এবং এ এর মধ্যে বি এবং বি এর মধ্যে বন্ধন ভাঙার জন্য বাহির থেকে আমাদেরকে শক্তি সাপ্লাই দেওয়া লাগবে, ঠিক আছে। ওইটাই আমরা লিখছিলাম, দেখো যে বন্ধন ভাঙতে সব সময় শক্তি দেওয়া লাগে। আর শক্তিটা সাধারণত কি আকারে দিব আমরা? শক্তিটা সাধারণত আমরা দিব হচ্ছে তাপ শক্তি আকারে। তো জাস্ট জিনিসটাকে সহজ করার জন্য আমি তোমাদেরকে বলছি, ধরো যে এই এ এবং এ এর মধ্যে যে বন্ধনটা এক্সিস্ট করতেছে এদেরকে ভাঙার জন্য তোমার 50 কিলো জুল শক্তি দেওয়া লাগছে। আর এই বি এবং বি কে ভাঙার জন্য সাপোজ তোমার শক্তি দেওয়া লাগছে হচ্ছে 40 কিলো জুল, ঠিক আছে। এ এবং এ বন্ধন ভেঙে যাবে, ভেঙে এ পরমাণু এবং আরও একটা এ পরমাণু উৎপন্ন করবে। এই দুইটা পরমাণুর মধ্যেই 50 কিলো জুল শক্তি এটা ডিভাইড হয়ে যাবে। এই প্রথম পরমাণুটা পাবে 25 কিলো জুল, দ্বিতীয় পরমাণুটাও পাবে হচ্ছে 25 কিলো জুল এনার্জি। ঠিক তেমনি আমরা যখন 40 কিলো জুল শক্তি সাপ্লাই দিয়ে বি এবং বি এর বন্ধনটা ভেঙে ফেলবো, এই 40 কিলো জুল শক্তিটা এই দুইটা অ্যাটমের মধ্যে বিন্যস্ত হয়ে যাবে। প্রথম বি পরমাণু পাবে হচ্ছে 20 কিলো জুল শক্তি এবং দ্বিতীয় বি পরমাণু পাবে হচ্ছে 20 কিলো জুল শক্তি। এবার আমরা চাচ্ছি যে এর সাথে বি এর সম্পর্ক তৈরি হোক। খেয়াল করো, এ এবং বি যখন সম্পর্কে যাবে, দেখো একটা জিনিস মনে রাখো, যখন কোন একটা যৌগ তৈরি হয় তখন দুইটা অ্যাটমের মধ্যে সেম এনার্জি থাকতে হবে। এখন এখন এখানে দেখো তো
যে এ এবং বি এই দুইটা পরমাণু যদি বন্ধন তৈরি করে নতুন একটা যৌগ তৈরি করে, তাহলে এরা কি সমান শক্তিতে রয়েছে, সমান এনার্জি স্টেটে রয়েছে? না, উত্তর না। দেখো তো, এই বি এর মধ্যে শক্তি আছে কতটুকু? 20 কিলোজুল। আবার এর মধ্যে কতটুকু শক্তি আছে দেখো তো? 25 কিলোজুল। তার মানে আমরা এমন একটা যৌগ বানাইলাম যে যৌগতে দুইটা অ্যাটমের শক্তি সমান নাই। যদি দুইটা অ্যাটমের শক্তি সমান না থাকে তাহলে এই যৌগটা এক্সিস্ট করবে না, এটা স্টেবল কোনো কম্পাউন্ড হবে না। আমার মনে হয় বুঝাইতে পারছি। তাহলে কি করতে হবে? যৌগ তৈরি করার জন্য দুইটা অ্যাটমকে অবশ্যই সমান শক্তির হইতে হবে। তো সমান শক্তি দুইভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে এই বি অ্যাটমকে আমরা 5 কিলোজুল শক্তি যদি সাপ্লাই দেই, তাহলে বি এর মধ্যে 25 কিলোজুল শক্তি হয়ে গেল, আবার এর মধ্যে 25 কিলোজুল শক্তি হয়ে আছে, তখন দুইটা অ্যাটমের শক্তি সমান। এইভাবে একটা যৌগ তৈরি হইতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে, এই এ অ্যাটম 5 কিলোজুল শক্তি যদি ছাইড়া দেয়, তাহলে এ এর মধ্যে থাকবে 20 কিলোজুল, আর বি এর মধ্যে তো অলরেডি 20 কিলোজুল শক্তি রয়েছে। এখন কোন ওয়েটা পসিবল? মনে রাখো যে এই যে আমি দ্বিতীয় যে পসিবল ওয়েটা বলছিলাম, ওইটাই আসলে প্রকৃতপক্ষে ঘটে। এখানে এ অ্যাটম 5 কিলোজুল শক্তি বাইরে ছেড়ে দিবে, এটা 5 কিলোজুল শক্তি এটা বাইরে ছেড়ে দিব, 5 কিলোজুল শক্তি ছাড়বে। ছাড়লে কি হবে দেখো, 5 কিলোজুল শক্তি যদি কইমা যায় তাহলে 25 থেকে 5 কিলোজুল কমলে কত থাকবে? 20 কিলোজুল। আর এখানে বি এর মধ্যে কতটুকু ছিল? 20 কিলোজুল শক্তি। এবার দুইটা অ্যাটমের শক্তি সমান হয়েছে, তাহলে এই জিনিসটা তোমার যৌগটা স্টেবল হবে। এই যে এ অ্যাটম সবসময় 5 কিলোজুল শক্তি ছাড়বে, বা যে অ্যাটমের মধ্যে বেশি শক্তি স্টোর থাকবে সেইটা সবসময় শক্তি বাইরে ছেড়ে দিবে। এই জন্যই আমরা বলছি যে বন্ধন যখন তৈরি হবে তখন শক্তি সবসময় নির্গত হবে। এখন আরও একটা তো ওয়ে ছিল না, আমি তোমাদেরকে বললাম যে এটাও তো ঘটানো সম্ভব ছিল যে বিকেই আমি 5 কিলোজুল শক্তি দিব, দিয়ে এটাকে 25 করলাম, এটাকেও 25 করলাম, করে দুইটা অ্যাটমের শক্তি আমরা সমান করব। কিন্তু এই ঘটনাটা আসলে ঘটে না। কেন? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে রসায়নে কোনো একটা অ্যাটম বা কোনো একটা যৌগের মধ্যে শক্তির পরিমাণ বা পটেনশিয়াল এনার্জির মান যত কম থাকে, ওই অ্যাটম বা ওই যৌগ বা ওই সত্তাটা তত বেশি স্টেবল। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে পটেনশিয়াল এনার্জি যত কম থাকবে, পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে কোনো একটা যৌগ, রাসায়নিক সত্তা, পরমাণু, এগুলোর মধ্যে যেই পরিমাণ এনার্জি স্টোর থাকে, এটা যত কম থাকবে ওই পরমাণু, ওই রাসায়নিক সত্তা বা ওই যৌগটা তত বেশি স্টেবল। এখন একটু খেয়াল করো, ধরো বি এর কাছে প্রথমেই ছিল হচ্ছে 20 কিলোজুল শক্তি, তুমি যদি নতুন করে আরো 5 কিলোজুল শক্তি দিয়ে দাও, তাহলে এটা কত হয়ে যাবে? 20 থেকে সে শক্তি গেইন করে 25-এ চলে গেল, 25 কিলোজুল। খেয়াল করো, বি অ্যাটমের প্রথমে শক্তি ছিল 20 কিলোজুল, এটা কম শক্তি। পটেনশিয়াল এনার্জি যখন কম থাকে তখন তো বি অ্যাটমটা স্টেবল। আর যদি কোনো কারণে সে 5 কিলোজুল শক্তি শোষণ করে, তাহলে 25 কিলোজুল হয়ে যাচ্ছে। কম শক্তি থেকে বেশি শক্তিতে গেলে এই বিটা তো আনস্টেবল হয়ে যাবে। তো কোনো পরমাণুই সে স্টেবল অবস্থা থেকে আনস্টেবল অবস্থায় যাইতে চায় না। আর পক্ষান্তরে এই যে এ অ্যাটম 5 কিলোজুল শক্তি ছেড়ে দেবে, এটা হচ্ছে স্পন্টানিয়াস প্রসেস। কেন? কারণ এর মধ্যে প্রথমেই দেখো 25 কিলোজুল শক্তি ছিল, এটা হচ্ছে হাই এনার্জি স্টেট। সে যদি 5 কিলোজুল শক্তি বাইরে ছেড়ে দেয় তাহলে কত আসছে? 20 কিলোজুল। এটা লো এনার্জি স্টেট, এইটা পসিবল। যার কারণে আমরা বলছি যখন কোনো একটা বন্ধন তৈরি হয়, দুইটা পরমাণুর মধ্যে শক্তির মান সমান করার জন্য কোনো একটা অ্যাটমকে অবশ্যই শক্তি ছাড়তে হবে। আর অ্যাটমটা যদি ওভারঅল শক্তি ছেড়েই দেয়, তখন আমরা বলতে পারবো যে বন্ধন যখন তৈরি হয় শক্তি সর্বদা নির্গত হয়। এইবার কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে, তখন ওভারঅল একটা বিক্রিয়ার মোট তাপ শক্তির পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। তো কনসেপ্টটার নাম হচ্ছে বিক্রিয়ার তাপ বা বিক্রিয়ার এনথালপি। বিক্রিয়ার তাপ বা বিক্রিয়ার এনথালপি জিনিসটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হয় তখন মোট কি পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয়, এটাকে বলা হচ্ছে তোমার বিক্রিয়ার তাপ বা বিক্রিয়ার এনথালপি। তাহলে খাতায় হেডিং দাও বিক্রিয়ার তাপ। তাহলে খাতায় হেডিং দিবা হচ্ছে বিক্রিয়ার তাপ। বিক্রিয়ার তাপের ডেফিনেশনটা হচ্ছে বিক্রিয়ার তাপ কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের সময় মোট যে তাপ শক্তির পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ার তাপ। তাহলে লিখে ফেলো খাতায়, কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের সময়
সময় মোট যে তাপ শক্তির পরিবর্তন ঘটে, মোট যে তাপ শক্তির পরিবর্তন ঘটে তাকে বিক্রিয়া তাপ বলে। বিক্রিয়া তাপ বা চাইলে এটাকে আমরা এনথালপিও বলতে পারি। এই বিক্রিয়া তাপকে আমরা হচ্ছে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করব। এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? ডেল্টা এইচ। এই ডেল্টা এইচ এর মান কখনো পজিটিভ হবে, ডেল্টা এইচ এর মান কখনো নেগেটিভ হইতে পারে। এখন এই ডেল্টা এইচ এর মান যদি কখনো ধনাত্মক হয় তাহলে তোমরা তো সকলে জানো যে ওই বিক্রিয়াকে আমরা বলবো হলো তাপ হারি বিক্রিয়া, আর যদি কখনো ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হয় তাহলে এটাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এবার যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে তোমার প্রমাণ বিক্রিয়া তাপ। প্রমাণ বিক্রিয়া তাপ কিছুই না, শুধুমাত্র প্রমাণ অবস্থায় কোনো একটা বিক্রিয়া যখন সংগঠিত হবে তখন যে মোট তাপ শক্তির পরিবর্তন ঘটে এটাকে বলা হয় প্রমাণ বিক্রিয়া তাপ। প্রমাণ অবস্থা বলতে বোঝায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। এই প্রমাণ অবস্থায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার সময় মোট যে তাপ শক্তির পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার প্রমাণ বিক্রিয়া তাপ। যেমন এখানে একটা উদাহরণ আমরা লিখে রেখেছি, দেখো, হাইড্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন, এটাও গ্যাস, এটা বিক্রিয়া করে যখন পানি উৎপন্ন করবে, প্রমাণ অবস্থায় এই বিক্রিয়ায় মোট তাপ শক্তির পরিবর্তন যেটাকে আমরা ডেল্টা এইচ নট দ্বারা প্রকাশ করছি, এটার মান হবে হচ্ছে 285.5 কিলো জুল। ঠিক আছে, ডেল্টা এইচ এটা হচ্ছে তোমার বিক্রিয়ার তাপ, আর ডেল্টা এইচ এর উপর যখন নট চিহ্ন দেওয়া হয় তখন এটা হচ্ছে প্রমাণ বিক্রিয়া তাপ। আর ছোট্ট একটা কনসেপ্ট আমরা পড়বো যেটা হচ্ছে তোমরা ফিজিক্সে পড়ে আসছো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, সেই সূত্রকে ব্যবহার করে আমরা এনথালপির বিক্রিয়ার এনথালপির একটা সমীকরণ দাঁড় করাবো, দাঁড় করে আজকের লেকচারটা আমি শেষ করব। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তোমরা তো জেনে আসছো যে কোনো একটা সিস্টেমে যদি আমরা ডিকিউ পরিমাণ এনার্জি সাপ্লাই দিই তাহলে এই এনার্জিটাকে সিস্টেমটা দুইভাবে ব্যয় করে। একটা অংশ সে তার অভ্যন্তরীণ শক্তিকে মানে বাড়াইতে কাজে লাগায় এবং অবশিষ্ট শক্তি দিয়ে সে হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদন করে। দেখো, ধরে নাও যে আমাদের কাছে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আমাদের কাছে একটা সিস্টেম। এই সিস্টেম বলতে এটা হইতে পারে মোটর, অথবা হইতে পারে সিলিন্ডার, অথবা হইতে পারে কোনো একটা এক্সপেরিমেন্টাল সেল। এইটার মধ্যে যদি আমরা কখনো এনার্জি সাপ্লাই দিই, ধরো ডিকিউ পরিমাণ তাপ শক্তি সাপ্লাই দিলাম, ঠিক আছে, ডিকিউ পরিমাণ তাপ শক্তি সাপ্লাই দিলাম, অথবা ধরে নিতে পারো যে এখানে আমরা হচ্ছে 100 কিলোজুল তাপ শক্তি সাপ্লাই দিলাম। এই 100 কিলোজুল তাপ শক্তিকে এই সিস্টেমটা তোমার দুইভাবে কাজে লাগাবে। একটা অংশ, সার্টেন অংশ, ধরো 20 কিলোজুল শক্তি দিয়ে আমাদের এই সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে হবে, এবং বাকি যে 80 কিলোজুল শক্তি থাকবে সেই 80 কিলোজুল শক্তি দিয়ে এই সিস্টেমটা আমাদের যে ডিজায়ার যে কাজ সেটা করে দিবে। খেয়াল করো, ধরো এইখানে 100 কিলোজুল শক্তি সাপ্লাই দেওয়া হয়েছে, এর মধ্যে 20 কিলোজুল শক্তি দিয়ে আমরা কি করছি, 20 কিলোজুল শক্তিটা ব্যয় হবে হচ্ছে তোমার সিস্টেমটাকে অন করতে, আর বাকি 80 কিলোজুল শক্তি দিয়ে আমাদের কাজটা সে সম্পাদন করে দিবে। তো এইটাকে আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র অনুসারে আমরা কিভাবে লিখতে পারি, অভ্যন্তরীণ শক্তি যেটাকে আমরা বলছি হলো যে একটা সিস্টেমে যখন ডিকিউ পরিমাণ শক্তি সাপ্লাই দেওয়া হচ্ছে, সিস্টেমটা কিছু পরিমাণ এনার্জি সে অভ্যন্তরীণ শক্তি ব্যয় করতে আমাদের কাজে লাগাবে। তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা প্রকাশ করব হচ্ছে ডিই দ্বারা, এবং বাকি যে অবশিষ্ট এনার্জিটা থাকবে সেইটা দিয়ে সে হচ্ছে আমাদের বাহ্যিক কাজ করে দিবে, এটাকে বলা হচ্ছে ডি ডাব্লিউ। তো তোমরা তো জানো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা ফিজিক্সে তোমরা পাবা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা চাইলে এটা লিখতে পারি। প্রথম সূত্র থেকে কি লিখতে পারবো, আমরা যেই শক্তিটা সাপ্লাই দিলাম বাহির থেকে সেটা হচ্ছে ডি কিউ, এটা তাপ শক্তি আকারে দিলাম, এটা সমান হবে হচ্ছে ডিই, অথবা ডি ইউ লেখা হয় সম্ভবত ফিজিক্সে, এটা হচ্ছে ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। এই ডি কিউ এর পরিচয় হচ্ছে কতটুকু তাপ শক্তি আমরা হচ্ছে সিস্টেমে সাপ্লাই দিলাম বা তাপ শক্তির পরিবর্তন। তাহলে ডি কিউ এটার পরিচয় হবে হচ্ছে ডি কিউ, এটার পরিচয় তাপ শক্তির পরিবর্তন, বা আমরা যেই শক্তিটা বাহির থেকে সিস্টেমে সাপ্লাই দিলাম। ডি ইউ এটার পরিচয় হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এবং ডি ডাব্লিউটা হচ্ছে তোমার বাহ্যিক কাজ,
বাহ্যিক কাজ। এইবার এই সূত্রটাকে চাইলে আমরা একটা নতুন রূপ দিতে পারবো, ডি কিউ সমান ডি ইউ প্লাস যে বাহ্যিক কাজ ডি ডাব্লিউ, এটাকে তোমরা থার্মোডাইনামিক্সে প্রমাণ করবো, আমি একসময় প্রমাণ করেও দেখাবো যে ডি ডাব্লিউর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে পি ডি ভি। তাহলে এখান থেকে আমি যে জিনিসটা তোমাদেরকে নোট করে নিতে বলবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেখান থেকে আমরা পাইতেছি ডি কিউ সমান ডি ইউ প্লাস পি ডি ভি। এইটাকেই আমরা যখন তাপ রসায়ন আলোচনা করব তখন এই জিনিসটা একটু চেঞ্জ হবে। তাপ শক্তির পরিবর্তন, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন ঘটবে তখন ওই বিক্রিয়ায় কি পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হচ্ছে এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে তোমার ডেল্টা এইচ দ্বারা। আর কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন ঘটবে তখন বিক্রিয়কগুলোর অভ্যন্তরীণ যে শক্তির পরিবর্তন সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ডেল্টা ই দ্বারা, প্লাস এইখানে যে অংশটুকু আছে প্রেশারটার কোনো চেঞ্জ হবে না, কারণ হচ্ছে প্রমাণ অবস্থায় এই জিনিসগুলো করানো হচ্ছে, এবং এই ডিভিকে আমরা হচ্ছে পরিবর্তন করে লিখবো হচ্ছে ডেল্টা ভি। এইটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার কনসেপ্টকে কাজে লাগায় তাপ রসায়নে এনথালপির সূত্র আমরা প্রমাণ করলাম। এখানে ডেল্টা এইচ এর পরিচয় হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হবে তখন কি পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হচ্ছে সেইটার মান। আর এখানে তোমার ইটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, পিটা হচ্ছে প্রেসার, আর ডেল্টা ভি হচ্ছে কি পরিমাণ আয়তনের পরিবর্তন হচ্ছে এই জিনিসটা এখানে আমরা এক্সপ্রেস করি। এবার এই ডেল্টা এইচ যেটা আমরা বলছি হলো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় মোট তাপ শক্তির পরিবর্তন। এটা দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে স্থির চাপে বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন, আর একটা হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন। ডেল্টা এইচকে চাইলেই কিন্তু আমরা এনথালপিও বলতে পারি। তাহলে এই এনথালপি জিনিসটা আমরা হচ্ছে দুইভাবে প্রকাশ করতে পারবো। তাহলে এনথালপি এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি হচ্ছে ডেল্টা এইচ দ্বারা। এটাকে চাইলে আমরা হচ্ছে দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে স্থির চাপে আরেকটা পাবো আমরা হচ্ছে স্থির আয়তনে। একটু মনোযোগ দাও, দেখো স্থির চাপে যে এনথালপির পরিবর্তন এইটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কিউপি দ্বারা, আর স্থির আয়তনে যে এনথালপির পরিবর্তন এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কিউ ভি দ্বারা। তাহলে খেয়াল করো ডেল্টা এইচ এটার পরিবর্তে আমরা কি লিখবো কিউ পি। ডেল্টা এইচ সমান আমাদের কি ছিল দেখো তো, ডেল ই প্লাস পি ডেল ভি, ডেল ই প্লাস পি ডেল ভি। যেহেতু এটা স্থির চাপে, প্রেসার যখন স্থির থাকবে এই ইকুয়েশনটার কোনো চেঞ্জ হবে না, তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে কিউ পি সমান ডেল্টা ই প্লাস হচ্ছে পি ডেল ভি। এই ইকুয়েশন দিয়ে আমাদের ম্যাথমেটিক্স করতে হবে। এবার আমরা দেখব যে স্থির আয়তনে এনথালপির পরিবর্তন এটা কেমন হয়। স্থির আয়তনে এনথালপির পরিবর্তনকে আমরা হচ্ছে কিউ ভি দ্বারা প্রকাশ করছি, রাইট? তো এখন একটু খেয়াল করো ডেল্টা এইচ এইটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কিউ ভি। আবার ডেল্টা এইচ সমান আমরা কি লিখতে পারতাম, ডেল্টা ই প্লাস হচ্ছে পি ডেল্টা ভি। যেহেতু এখানে স্থির আয়তনে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, স্থির আয়তন মানে হচ্ছে তোমার ইনিশিয়াল আয়তন এবং ফাইনাল আয়তনের মধ্যে যে ডিফারেন্স এটা হবে জিরো, আয়তনের কোনো পরিবর্তন হবে না। তো চাইলেই আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, যে কিউ ভি ইকুয়াল ডেল্টা ই এইটা এইভাবেই রয়ে যাবে প্লাস পি ডেল্টা ভি এর মানটা হয়ে যাবে হচ্ছে জিরো, কারণ স্থির আয়তনে আয়তনের কোনো পরিবর্তনটা আসলে হয় না। তো চাইলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, কিউ ভি সমান হচ্ছে ডেল্টা ই। অর্থাৎ এখান থেকে যেই ইম্পর্টেন্ট কথাটা আমরা বলতে চাইছি বা বলতে পারবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে স্থির আয়তনে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মোট এনথালপির পরিবর্তনটা ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। আবার বলছি দেখো, স্থির আয়তনে এনথালপির পরিবর্তন এটা কার সমান হবে, ওই বিক্রিয়ার মোট যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এইটার সমান হবে। আর এনথালপি ডেল এইচ এটার ডেফিনেশনটা আমরা কিভাবে দিতে পারি দেখো, ডেফিনেশনটা আমি বলছি তোমরা লিখে নাও। এই যে এই সূত্র থেকে আমরা বলতে পারি যে এখানে আমরা পরিবর্তনটা না নিয়ে জাস্ট শুধু আমরা হলো এইচ ই প্লাস পি ভি এইভাবে লিখতে পারবো, তাই না? যদি আমরা পরিবর্তন না নিয়ে শুধু একটা সার্টেন অবস্থা নিয়ে চিন্তা করি তখন এই সূত্রটা এরকম হবে যে এইচ ইকুয়াল ই প্লাস পি ভি। এই এইচ এর পরিচয়টা হচ্ছে এটা হলো বিক্রিয়ার এনথালপি। এটা ডেফিনেশন কিভাবে দেব, কোনো একটা সিস্টেমের
পিভি এনার্জি মানে হচ্ছে তোমার প্রেসার এবং ভলিউমের গুণফলের সাথে যদি ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যোগ করি তাহলে যে রাশিটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে বিক্রিয়ার এনথালপি। আবার বলছি, কোনো একটা সিস্টেমের প্রেসার এবং ভলিউমের গুণফল যেটাকে বলা হচ্ছে পিভি এনার্জি, এর সাথে ওই সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি আছে এটা গুণ করলে যে নতুন রাশি যোগ করলে যে রাশিটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়ার জন্য তোমার হচ্ছে ওই বিক্রিয়ার এনথালপি। আর তোমরা আরও একটা জিনিস জানো যে পিভি সমান একটা সূত্র পড়ে আসছো, পিভি সমান সূত্র হচ্ছে এন আর টি, রাইট? এখন স্থির চাপে এবং স্থির তাপমাত্রায় যদি আমরা এক্সপেরিমেন্টটা করি তাহলে পি এবং টি স্থির থাকবে আর মোলার গ্যাস দ্রবক এটাও স্থির থাকে। এই নতুন যে মানে এই রাশিটা চেঞ্জ হয়ে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে পি ভি এর পরিবর্তে আসবে হচ্ছে ডেল ভি সমান ডেল এন, তারপরে আসবে হচ্ছে আর টি। শুধুমাত্র ডেল ভি এবং ডেল এন এই দুইটা জিনিসই পরিবর্তন হবে স্থির চাপে এবং স্থির তাপমাত্রায়, বাদ বাকি সবগুলো তোমার হচ্ছে অপরিবর্তিত রয়ে যায়। এখানে ডেল ভি এর পরিচয়টা হচ্ছে তোমার আয়তনের পরিবর্তন, আর ডেল এন এর পরিচয় হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন। ডেল এন মানে উৎপাদের মোট মোল সংখ্যা থেকে আমরা হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যাটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? আর এখানে আর মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, এই জিনিসটা আমরা কেন নিলাম? কারণ হচ্ছে আমরা ওই যে ডেল এইস ইকুয়াল কি লিখছি দেখো তো, ডেল ই প্লাস লিখছি হলো পি ডেল ভি, রাইট? তো এইখান থেকে আমরা চাইলেই কিন্তু এই সমীকরণটাকে চেঞ্জ করে লিখতে পারি, ডেল এইস সমান ডেল ই প্লাস এই যে পি ডেল ভি এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে কি লিখতে পারবো, ডান পাশে ছিল ডেল এন আর টি, ডেল এন আর টি, যেখানে ডেল এন এর পরিচয় হচ্ছে ডেল এন, এটা হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা থেকে আমরা হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা বাদ দিব। তো আজকের লেকচারটা বেসিক্যালি থিওরিটিক্যাল ছিল। সামনের লেকচারে আমরা আজকে যে কনসেপ্টগুলো ডেভেলপ করছি এই কনসেপ্টের সাথে কানেক্টেড গাণিতিক সমস্যা দেখব। তোমরা যারা দেখছো ভিডিওটা চাইলে লাইক করতে পারো, এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনটা প্রেস করে রাখো যেন আমরা নতুন ভিডিও দিলে তোমার কাছে দ্রুত নোটিফিকেশনটা চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা রেগুলার চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।